জামাতের ভিতরে একটা সিন্ডিকেটের কারণে আমিরে জামাত কার্যত ফেঁসে গেছেন। দর্শক, জামাতের অভ্যন্তরে তাদের নেতাদের একটা অংশ এই সিন্ডিকেটের সাথে জড়িত এবং এই সিন্ডিকেটের অপকর্মের দায় শেষ পর্যন্ত আমিরে জামাতের উপর আসে। অতএব জামাতের ভিতরে থাকা এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রথমে হচ্ছে যে এদের মুখোশ খুলে দিতে হবে, এদের বিরুদ্ধে বলতে হবে, লিখতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আমিরের জামাতকে বাঁচানোর জন্যই লিখতে হবে, আমিরের জামাতকে ডিফেন্ড করার জন্যই লিখতে হবে। মনে রাখতে হবে যে এই মুহূর্তে জাতির আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক আমিরের জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আমাদের আস্থার প্রতীক ডাক্তার শফিকুর রহমান। বিএনপি সরকার ব্যর্থ, তারা দেশ চালাতে পারছে না, তারা কোনো ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারছে না, কোনো লোন পাশ করাতে পারছে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, কিছুই পাচ্ছে না। দেশ যেভাবে চলছে ওটা সরকার বিহীন হলেও ওইভাবে চলত, মনে হচ্ছে এরকম। যেমন 5 আগস্টের পর থেকে 3 দিন সরকার ছিল না, আমার তো মনে হয় যে তখন এর চাইতে ভালো চলেছে। বিএনপি কি করছে, তাদের অর্জনটা কি? ফটকাবাজি ছাড়া, ফ্যামিলি কার্ডের নামে ফটকাবাজি ছাড়া কোনো অর্জন নেই। এই মুহূর্তে দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে এগিয়ে আসছেন ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতার অসাধারণ কার্যক্রমের কারণে, ভূমিকার কারণে বিএনপি কিছুটা লাইনে আছে। মার্কিন বলয় থেকে বের করে বিএনপিকে চায়নামুখী করার একটা চেষ্টা, ভারতের বলয় থেকে বের করার একটা চেষ্টা, নানান কিছু চেষ্টা ডাক্তার শফিকুর রহমান করছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক এই আমিরে জামাতকে যদি এখন বিতর্কিত করা হয়, তাকে যদি ফাঁসানো হয়, এটা পুরো জাতির জন্য ক্ষতিকর। আর জামাত ইসলামীর কথা যদি বলি, জামাত ইসলামী ক্ষমতার রাজনীতিতে একটা ব্যর্থ দল, কারণ তাদের বয়স প্রায় 85 বছর, এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি। এটা নিঃসন্দেহে ব্যর্থতা। রাজনীতির একটা থিওরি বলি, হ্যাঁ, একামতুদ্দিন ইসলামী আন্দোলন হিসেবে জামাত সফল। জামাত ক্ষমতায় না এসেও ইসলামের অনেক কিছু কায়েম করতে পেরেছে বাংলাদেশে, এবং জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ছাত্র সংঘ, এরা লক্ষ কোটি তরুণকে পথ দেখিয়েছে, আশার আলো দেখিয়েছে এবং অন্ধকার থেকে আলোতে এনেছে, দিন শিখিয়েছে, আকীদা শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, সুন্নাহ শিখিয়েছে। এদিক থেকে জামাত শতভাগ সফল। এবং এই জামাতের ছায়াতলে এসে অনেক মানুষ হয়তো বা জাহান্নামে যেত, তা আল্লাহ রাব্বুল আলামিন জামাত ইসলামের মাধ্যমে তাকে দিনের পথে এনেছেন এবং তিনি হয়তো বা জান্নাতে যাবেন। এই দিক থেকেও জামাত সফল হয়তো, কিন্তু জামাত এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি, এদিক থেকে তারা ব্যর্থ। সাধারণত আধুনিক যুগে অনেক রাজনৈতিক দলের একটা ভীষণ থাকে যে আমরা যদি 10 বছরের মতো বড় দল হয়ে উঠতে না পারি, অথবা 15 বছরের মধ্যে আমরা যদি ক্ষমতায় আসতে না পারি, তাহলে আমাদের দল বিলুপ্ত করে দিব, তখন ভিন্ন চিন্তা করব। হ্যাঁ, রাজনীতি এমনই, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এমনই হওয়া উচিত। কারণ এবি পার্টির একটা ভীষণ ছিল যে আমরা যদি 10 বছরের মধ্যে বড় দল হয়ে উঠতে না পারি, তাহলে দল বিলুপ্ত করে দেব। এবি পার্টি হয়তো খুব দ্রুত যদি সফল না হতে পারে, তাহলে দল বিলুপ্ত করে এনসিপিতে নিজেদেরকে বিলীন করে দিতে পারে, দ্যাট কুড বি। এবং এনসিপিরও এরকম একটা ভিশন আছে যে 10 বছরের মধ্যে ক্ষমতায় আসতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এমনই হওয়া উচিত। আপনি ক্ষমতার জন্য চেষ্টা করবেন, জনগণকে বারবার বলবেন যে আমাদের সাথে থাকুন, ভোট দেন। আপনি কোনোদিন ক্ষমতা আসতে না পারবেন না, 50 বছর হয়ে গেল, আপনার রাজনীতি করা দরকার নেই। এই জন্য ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে জামাতের কথা যদি বলি, জামাত এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি, এটা বিরাট ব্যর্থতা। ভাগ্য ভালো এরা ইসলামপন্থী জনতাকে নিয়ে রাজনীতি করে, যার ফলে তাদের আস্থা আছে। নইলে ক্ষমতার বারবার স্বপ্ন দেখিয়ে চেষ্টা করেন, পারেন না, আপনি কিসের রাজনীতি করেন? আপনি বাদ দেন ক্ষমতা আসার চেষ্টা করা, আপনি ইসলামী আন্দোলন একামতি দিনের প্ল্যাটফর্ম হিসেবে থাকেন, এখানে সফলতার কোনো মানদণ্ড নাই। আপনি আল্লাহর কথা বলবেন, একজন মানুষ যদি দিনের পথে আসে, সাড়া দেয়, এটাই আপনার সফলতা। আপনি কোনোদিন ক্ষমতা যেতে পারলেন না, কিন্তু আপনি আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিল, আপনি এতেই সফল। আপনি এটা হচ্ছে ইসলামী আন্দোলন একামতি দিনের মূল কথা। কিন্তু ক্ষমতা আসার রাজনীতি করলে আপনাকে ক্ষমতা আসতে হবে। তো জামাত নির্বাচন করে, ক্ষমতা আসতে চায়, কিন্তু পারে না, অতএব ব্যর্থ। এই ব্যর্থতা জামাতের কিছু আভ্যন্তরীণ পলিসির কারণেই বেসিক্যালি হয়েছিল। জামাতের যে সাংগঠনিক কাঠামো বা ইসলামী আন্দোলন এবং ডেমোক্রেটিক পলিটিক্সের মধ্যে সমন্বয় নিয়ে যে জটিলতা, এসব কারণে জামাত কখনো ক্ষমতা আসতে পারেনি। কিন্তু ডাক্তার শফিকুর রহমান এমন একজন ব্যক্তি, তিনি 85 বছরের নানান স্টিরিওটাইপস, নানান কনভেনশনাল মিস্টেক্স, এগুলো সব ভেঙে দিয়ে তিনি জামাতকে প্রায় ক্ষমতা নিয়ে এসেছেন। জামাতকে ডাক্তার শফিকুর রহমান তো ক্ষমতা নিয়ে গিয়েছিলেন,
85 বছরে জামাতের যেসব সংস্কার হয়নি, ডাক্তার শফিকুর রহমান সেই সংস্কারগুলো করেছেন, করে জামাতকে ক্ষমতা নিয়ে গেছে। মার্কিন ডিপ স্টেট জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি, জনগণ জামাতকে ভোট দিয়েছিল। তো ক্ষমতায় যেতে না পারলে এখন প্রধান বিরোধী দল হয়েছে। প্রধান বিরোধী দল হওয়া মানে সামনের বার ক্ষমতা যাবে। এবং ডাক্তার শফিকুর রহমানের যে ক্যারিশমেটিক লিডারশিপ, জামাতের আমির হিসেবে তার যে ভূমিকা বা তার যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, ইসলামের অনেক বিষয়ে জামাত ইসলামের বিচ্যুতি হচ্ছে, বাট ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমানের যে অ্যাপ্রোচ, তাতে তিনি আগামী নির্বাচন পর্যন্ত সুস্থ সবল ভাবে আমিরের দায়িত্ব পালন করতে পারলে তিনি জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি। জামাতের ক্ষেত্রেও ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে জামাতের 85 বছর ইতিহাসে সবচেয়ে সফল আমির ডাক্তার শফিকুর রহমান। আমি কিন্তু সামগ্রিকভাবে সফল এটা বলছি না, এমনিতে ওভারঅল সফল অতীতের যারা তারা, এটা এটা এখানেও এই জামাতের আমিরদের মধ্যে সফলতা ব্যর্থতার থিওরি ওইটা, খৈরুল উম্মতি উম্মতি করণী, খৈরুল কুরুনি করণী উম্মতি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এর মানে অতীতে যারা ছিল, অতীতের ধারাবাহিকতাই ভালো, প্রথম যারা ছিল তারা ভালো, তারপর আরেকটু খারাপ, তারপর আরেকটু খারাপ, এইভাবে চলে। বাস্তবতা এটাই। জামাতের মধ্যে দিনদারিতা, পরহেজগারিতা, আমানতদারিতা, মাওলানা মওদুদীর সময় ছিল সবচেয়ে বেস্ট, তারপরে মাওলানা আব্দুর রহিম গোলাম আজমের জামানায়, তারপরে নিজামী জামানায়, মকবুল আহমেদ জামানায়, এরপরে এখন ডাক্তার শফিকুর রহমান জামানায়। দিন যত সামনে যাবে এগুলো ঘাটতি হবে, কিন্তু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে সবচেয়ে সফল ডাক্তার শফিকুর রহমান। এই শফিকুর রহমানকে যদি বিতর্কিত করা হয়, তাকে যদি ফাঁসানো হয়, তাহলে জামাতের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি মুখ থুবড়ে পড়বে, জীবনে আর ক্ষমতা যেতে পারবে না। তো জামাতের নেতৃবৃন্দের মধ্যে একটা অংশ তো ডেফিনেটলি ধান্দাবাজ আছে, তাদের কারণে ডাক্তার শফিকুর রহমান অলরেডি অনেকটা ফেসে গেছেন। কি সেটা? জামাতের ভিতরে একটা সিন্ডিকেট আমির জামাতকে ভুলভাল বুঝিয়ে, আমির জামাত ডাক্তার মানুষ বা নানান ক্ষেত্রে যোগ্য মানুষ, কিন্তু পৃথিবীর কোনো মানুষই সবকিছু বোঝে না। ফরেন পলিসি এগুলো ডাক্তার শফিকুর রহমান এই বিষয়ে কোনো এক্সপার্ট নন, তিনি একজন রাজনীতিবিদ। এই বিষয়ে তার 5-7 জন উপদেষ্টা থাকা দরকার। পররাষ্ট্রনীতির বিষয়, মধ্যপ্রাচ্য বিষয়ক একজন, ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, ইউরোপ, এরকম আলাদা আলাদা উপদেষ্টা থাকা দরকার। আমি তো মনে করি ফরেন পলিসি এতটা জটিল বিষয়, একদম ফরেন পলিসির ছাত্র হিসেবে আমি এটাই বলতে পারি। তা আমির জামাতকে ভুলভাল বুঝিয়ে জামাতের ভিতরে একটা সিন্ডিকেট, এবং আমাকে কেউ কেউ বলেছে যে টাকা পয়সাও খেয়েছে। মাহমুদুল হাসান নামের একজন ভুয়া পিএইচডি ভুয়া প্রফেসর এক বাটপারকে আমির জামাতের উপদেষ্টা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছে, এবং তাকে উপদেষ্টা নিয়োগ দিয়ে আমির জামাত কার্যত ফেসে গেছে। কারণ সেই উপদেষ্টার বহুত আকাম, তার জালিয়াতি এখনো আলোচনায় আসছে। এবং এখনো এই যে কালবেলা একটা রিপোর্ট করেছে জামাত আমিরের জালিয়াত উপদেষ্টা, এবং জামাত ইসলামীর এহসান মাহবুব জুবায়ের এটার প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছেন। বিবৃতি যাই দেন না কেন, আসলে জামাত আমিরের উপদেষ্টা একজন জালিয়াতি করেছিলেন, এবং তিনি একজন ভণ্ড ছিলেন, ধর্ষণে অভিযুক্ত ছিলেন, হাসিনা স্পেন্সার ছিলেন, অনেক অভিযুক্ত, এবং তিনি কোনো যোগ্য লোক নয়। তো জামাত এখন আমিরে জামাতের উপদেষ্টা তিনি হলেন কিভাবে? এরকম একজন ভয়ঙ্কর অপরাধী কিভাবে আমিরে জামাতের উপদেষ্টা হলেন? যতই ব্যাখ্যা টাক্কা দেন, এগুলো আমরা সব জানি। বলবেন যে না তিনি ভালো কাজ করেছেন, কোনো কাজ করেননি, তিনি তো ডিপ্লোম্যাটিক ড্রেস আপই জানেন না। আমি ভাবতাম যে খুব সুন্দর ইংরেজি পারেন, না তাও পারেন না, এক মহা বাটপার। তো এই বাটপারকে আমিরে জামাতের উপদেষ্টা নিয়োগ দেওয়ার কথা না। মূলত জামাতের ভিতরে একটা সিন্ডিকেট। আমি ভেবেছিলাম যে এটা ব্যারিস্টার আবু বকর মোল্লারা জানে, কিন্তু তারা জানেই না। তিনি বলছেন যে না, এই কিভাবে তিনি উপদেষ্টা হন আমি কিছুই জানি না। জামাতের ভিতরের নেতৃবৃন্দের একটা সিন্ডিকেট আমির জামাতকে ভুলভাল বুঝিয়ে তার নিয়োগের ব্যবস্থা করেছিল, যার ফলে আমিরের জামাত বিতর্কিত হয়েছেন এবং অনেকটা ফেঁসে গিয়েছিলেন। এখনো তাকে সেই বিতর্ক সইতে হচ্ছে।